অনেক ছাত্রছাত্রী রিগ্রেশনের কথা শুনলেই ভয় পায়, কিন্তু আজকে আমি তোমাদেরকে রিগ্রেশনটাকে এমন ভাবে শেখাবো যাতে তোমরা রিগ্রেশন থেকে প্র্যাকটিক্যালে পুরো নাম্বার নিয়ে আসতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একদম স্টেপ বাই স্টেপ রিগ্রেশন সংক্রান্ত ধারণাগুলো তৈরি করতে থাকবো। প্রথমে এই রিগ্রেশন বিষয়টা কি, তারপর লিনিয়ার রিগ্রেশন বিষয়টা কি, বা এখানে আমাদের এই লিনিয়ার রিগ্রেশনের কাজটা করার জন্য যে লিস্ট স্কয়ার মেথড অ্যাপ্লাই করব সেই লিস্ট স্কয়ার মেথড বিষয়টা কি, একইভাবে আমরা একটা ডেটা নিয়ে সেই ডেটার ভিত্তিতে কিভাবে আমরা ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর আমরা ড্রয়িং পার্টে চলে যাব। এখানে লিনিয়ার রিগ্রেশন লাইন কিভাবে তোমরা ড্র করবে সেটাও একদম সহজভাবে তোমাদের দেখিয়ে দেব। একইভাবে তোমরা ইন্টারপ্রিটেশন কিভাবে লিখবে সেই সম্পর্কেও ডিটেলসে আলোচনা করব। আমি আশা রাখছি এই ভিডিওটা দেখলেই তোমরা তোমাদের কাজ খুব সুন্দরভাবে করে উঠতে পারবে। এখানে যারা এই চ্যানেলে এখনো নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর পাশাপাশি একটা ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং তোমরা আর কোন কোন ধরনের টপিকের উপর বেস করে ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট আকারে জানাও। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই আমরা রিগ্রেশন বিষয়টা কি বুঝে নেওয়ার চেষ্টা করব। সহজ সম্বন্ধযুক্ত দুটি চলরাশির মধ্যে একটি রাশির ধরো আমাদের মান জানা আছে, তাহলে সেই চলরাশির মানের উপর ভিত্তি করে যখন অন্য আর একটা চলরাশির আমরা গড় মান নির্ণয় করব তখন সেই পদ্ধতিটাকেই আমরা বলবো রিগ্রেশন বা প্রতিগমন। এবারে দেখো, এই রিগ্রেশনের ধারণা প্রথম আমাদের সামনে নিয়ে আসেন স্যার ফ্রান্সিস গ্যালটন 1877 খ্রিস্টাব্দে। তিনি পিতা আর পুত্রের মধ্যে একটা উচ্চতাগত সম্পর্ক বোঝাতে গিয়ে এই রিগ্রেশনের ধারণা তার গবেষণাপত্রে প্রথম প্রকাশ করেন। তাহলে এখানে আমরা লিনিয়ার রিগ্রেশন বিষয়টা কি বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে লিনিয়ার রিগ্রেশন বিশ্লেষণের সময় যখন কোনো একটা নির্দিষ্ট মানের উপর ভিত্তি করে যে মানটা আমরা পাচ্ছি, ধরো এক্স অক্ষ বরাবর আমরা একটা মান পেয়েছি, তাহলে সেই এক্স অক্ষ বরাবর যে মানটা পাচ্ছি আমরা তার উপর ভিত্তি করে যখন ওয়াই অক্ষের আমরা কোনো একটা সম্ভাব্য মান নির্ণয় করছি তখন সেই যে সম্পর্কটা সেটাই হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, বা সেই বিষয়টাকেই আমরা বলছি লিনিয়ার রিগ্রেশন। অর্থাৎ কোনো একটা চলকের নির্দিষ্ট একটা মানের উপর ভিত্তি করে যখন অন্য আর একটা চলকের সম্ভাব্য মান আমরা নির্ণয় করব সেটাই হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বর পার্টে আমরা লিস্ট স্কয়ার মেথড বিষয়টা কি বুঝে নেওয়ার চেষ্টা করব। না, চলকের অবিশ্লেষিত অংশের বর্গের সমষ্টিকে ন্যূনতম করার যে পদ্ধতি সেটাকেই বলা হচ্ছে লিস্ট স্কয়ার মেথড। এখানে লিস্ট স্কয়ার মেথড আমরা বার করব কিভাবে। দেখো, এখানে যে অ্যাকচুয়াল মান পাবো আর এখানে আমরা যে এক্সপেক্টেড মান পাবো, এই দুটোর যে পার্থক্য বা ব্যবধান, এই দুটোর বিয়োগ ফল করলেই আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে এখানে আমাদের লিস্ট স্কয়ার মেথড। ফরাসি বিজ্ঞানী অ্যাড্রিয়েন মারিয়েন লেগেন্ড্রি 1805 সালে প্রথম এই পদ্ধতির উদ্ভাবন করেন। এরপর আমি ডেটাটা দেখে নেব। আমাদের ক্যালকুলেশনের জন্য যে ডেটাটা দেওয়া হয়েছে, দেখো এখানে draw a scatter diagram with the following data and draw a line of best fit with the application of least square method and calculate the expected cotton production when area is 80 and 120 lakh hectares। তাহলে এখানে ডেটাটা আমার কি কি দেওয়া আছে, না ইয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে 2001 থেকে একদম 2000 এখানে 14-15 পর্যন্ত আমাদের দেওয়া আছে কি না এরিয়া ইন লাখ হেক্টর আর প্রোডাকশন অফ কটন ইন লাখ বেলস। তাহলে এই দুটো বিষয়ের উপর বেস করে এখানে যা সাল দেওয়া আছে তার এগেনস্টে আমরা কাজটা করে ফেলবো। এবারে আমরা চলো ক্যালকুলেশন টেবিলটা কিরকম হবে আমরা দেখে নেব। দেখো, এখানে সময় সংক্ষেপের জন্য টেবিলটা রেডি করে নিয়েছি। এখানে প্রথমে সিরিয়াল নাম্বার রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো, প্রথমে আমরা উলম্ব ভাবে যদি দেখি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ঘর করা হয়েছে। এখানে 8টা ঘরের মধ্যে প্রথম আমাদের সিরিয়াল নাম্বার আছে, এখানে তারপরে ইয়ার দেওয়া আছে, তারপরে এরিয়া ইন লাখ হেক্টরস এটাকে এক্স ধরা হয়েছে, আর প্রোডাকশন ইন লাখ বেলস এটা ওয়াই ধরা হয়েছে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই আর ওয়াই সি ইকুয়াল টু এ প্লাস বি এক্স। তাহলে এই হচ্ছে আমাদের উলম্বভাবে দেওয়া হচ্ছে। আর অনুভূমিকভাবে এখানে আমাদের 15টা সাল দেওয়া হয়েছে,
তার এগেনস্টে যার ডেটা দেওয়া আছে 15টা, নিচে এখানে আমরা একটা সামেশন করার জন্য ঘর রেখেছি, আর উপরে দেখো এখানে হেডিং লেখার জন্য একটা ঘর করা হয়েছে। এবারে আমরা তাহলে প্রথমে এক্স স্কোয়ার, তাহলে এই ডেটাটা আমাদের দেওয়া আছে, তাহলে এটাকে আমরা সিম্পলি তুলে নিয়েছি। এরপরে আমরা চলে যাব এক্স স্কোয়ারের কাজ করতে। এবার এর জন্য আমরা একটা ক্যালকুলেটর নিয়ে নেব। তাহলে এখানে ক্যালকুলেটরে প্রথমে আমরা এক্স এর ভ্যালু তুলে নিয়ে তারপরে তার স্কোয়ার করব। তাহলে এখানে আমরা সিম্পলি, তাহলে এখানে 85.76 এটা স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে আমরা পরপর ভ্যালুগুলো লিখে দেব। এখানে 7354.77। একইভাবে পরেরটা দেখে নেব, 87.3 স্কোয়ার ইকুয়াল টু 7621.29, তারপরে 76.67 এটা স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা আমরা ভ্যালুটা লিখে নেব না, 5878.28। তারপরেরটা 76.3 এটা স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 5821.69। তারপরে 87.86 এটা স্কোয়ার ইকুয়াল টু, এখানে 7719.37। তারপরেরটা 86.77 স্কোয়ার ইকুয়াল টু 7529.03। তারপরে 91.44 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই সবকটা আমাদের স্কোয়ার হয়ে যাওয়ার পর এখানে আমরা সামেশন করে নেব। অলরেডি আমার এই ভ্যালুটা, শেষের ভ্যালুটা তোলা আছে, তাহলে প্লাস দিয়ে দিয়ে চলে যাব। তাহলে 14304.16 এটা প্লাস 14347.24 প্লাস 14830.36 প্লাস 12414.41 প্লাস 10629.61 প্লাস 8847.28 প্লাস 8862.33 প্লাস 8361.27 এটা প্লাস 7529.03 প্লাস, লেখার জায়গা নেই, ইকুয়াল টু দিয়ে তারপরে এখানে 7719.37 এটা প্লাস অ্যান্সার, প্লাস 5821.69 এটা প্লাস 5878.28 এটা প্লাস 7621.29 এটা প্লাস
7354.77 ইকুয়াল টু, তাহলে এটা আমাদের হয়ে গেল এক্স স্কোয়ারের সামেশন। তাহলে এই জায়গায় আমরা শেষে যে ঘর রেখেছিলাম সামেশনের, তাহলে সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই ভ্যালুগুলো আমি লিখে দেব। তাহলে এই ভ্যালুটা আমাদের কত হয়েছে লিখে দেব এখানে 151023.06। এর আগে তোমাদের দুটো কাজ করে নিতে হবে, সামেশন এক্স আর সামেশন ওয়াই, অর্থাৎ এখানে এক্স এর ভ্যালুগুলোকে যোগ করে এখানে লিখতে হবে, একইভাবে ওয়াই এর ভ্যালুগুলোকে যোগ করে এখানে লিখতে হবে। তাহলে এই দুটো আমরা একইভাবে করে নেব। তাহলে এখানে 85.76 এটা প্লাস 87.30 প্লাস 76.67 প্লাস 76.3 প্লাস 87.86 প্লাস 86.77 প্লাস 91.44 প্লাস 94.14 প্লাস 94.06 প্লাস 103.1 প্লাস 111.42 প্লাস 121.78 প্লাস এখানে ধরবে না 78, এরপরে আবার প্লাস দিয়ে 119.78 প্লাস 119.6 প্লাস 128.46 ইকুয়াল টু, তাহলে এখানে সামেশন এক্স ইকুয়াল টু, তাহলে আমরা এখানে লিখে দেব 1484.44, এটা হয়ে গেল। এরপরে সামেশন ওয়াই এখানে যোগ করে নেব। তাহলে এখানে দেখো, তাহলে 140 প্লাস 158 প্লাস 136 প্লাস 179 প্লাস 243 প্লাস 241 প্লাস 280 প্লাস 307 প্লাস 290 প্লাস তারপরে 305 প্লাস 339 প্লাস 367 প্লাস 370 প্লাস 398 প্লাস 386 ইকুয়াল টু, এটা সামেশন ওয়াই ইকুয়াল টু, এখানে লিখে দেব আমরা, আমাদের ভ্যালুটা কত হয়েছে 4139। তাহলে এই তিনটে বিষয় আমাদের হয়ে গেল। এরপরে ওয়াই স্কোয়ারটা আমরা করব, 140 এটা স্কোয়ার ইকুয়াল টু 19600। এবারে তোমাদের এখানে আরেকটা বিষয় দেখিয়ে নিই, প্রত্যেকটা আমরা যদি মেমোরিতে যোগ করতে করতে যাই তাহলেও কিন্তু আমরা এখানে টোটালটা একটা প্লাস পেয়ে যাব। তাহলে এটার জন্য আমাদের আগে মেমোরিতে যদি কিছু থাকে সেটাকে আগে ইরেজ করে ফেলতে হবে। তাহলে এখানে রিকল এম, এখানে শিফট এম মাইনাস, তাহলে এটা আমাদের বেরিয়ে গেল। এবারে আমাদের তাহলে একবার রিকল এম যদি করি তাহলে শূন্য দেখাচ্ছে, তাহলে আমাদের মেমোরিতে কিছু নেই। এবারে আমরা কি পেলাম না, এখানে 140 স্কোয়ার করতে এখানে 19600 পেয়েছি, এটা আমরা ইকুয়াল টু করে নিলাম। নিয়ে তাহলে এখানে কি করব না, এটাকে স্টোর করতে চাইছি, তাহলে এটা শিফট স্টোর এম, এটা হলো। এরপরে আমার পরেরগুলো কি করব না, সিম্পলি দেখো 158 এর স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে 24964, তাহলে এটাকে কি করব এম প্লাস। তারপরে 136 এর স্কোয়ার ইকুয়াল টু 18496, এটা এম প্লাস। তারপরে
3279 স্কোয়ার ইকুয়াল টু এখানে 32041, এটা m প্লাস। তারপরে 243 স্কোয়ার ইকুয়াল টু এখানে 59049, এটা m প্লাস। তারপরে 241 স্কোয়ার ইকুয়াল টু 58081, m প্লাস। তারপরে 280 স্কোয়ার, এটা হচ্ছে 78400, এটা m প্লাস। এরপরে 307 স্কোয়ার ইকুয়াল টু এখানে 94249, এটা m প্লাস। তারপরে দেখো 290 স্কোয়ার ইকুয়াল টু 84100, এটা m প্লাস। এরপরে 305 স্কোয়ার ইকুয়াল টু এখানে 93025, এটা m প্লাস। তারপরে 339 স্কোয়ার ইকুয়াল টু এখানে 114921, এটা m প্লাস। এরপরে 367 স্কোয়ার ইকুয়াল টু এখানে 134689, এটা m প্লাস। 370 স্কোয়ার ইকুয়াল টু 136900, এটা m প্লাস। এরপরে 398 স্কোয়ার ইকুয়াল টু 158404, এটা m প্লাস। 386 স্কোয়ার ইকুয়াল টু 148996, এটা m প্লাস। এই হলে আমার টোটাল m প্লাস সবগুলো আমরা করে নিয়েছি। তাহলে একইভাবে আমরা সামেশন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা রিকল m, তাহলে যে ভ্যালুটা বেরিয়েছে তাহলে এটা এখানে আমরা বসিয়ে দেব 1255915। তাহলে এই হলো, তাহলে এটা আমরা সামেশন ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম। এটা এতে আমাদের কাজ হয়ে গেল। এখানে আবার এটা তুলে প্রত্যেকটা ক্ষেত্রে যোগ করাটা একটু সময় সাপেক্ষ ছিল, যেটা আমরা মেমোরিতে রেখে কাজটা করে দিলাম। এটা তোমরা যদি তোমাদের সহজ মনে হয় করতে পারো। এরপরে হচ্ছে আমাদের এক্স আর ওয়াই, এই দুটো ভ্যালুকে আমরা একইভাবে গুণ করে এখানে এক্স ওয়াই পাবো। তাহলে এটাও আমরা পরপর করে নেব। একইভাবে দেখো এরও সামেশন বার করতে হবে, তাহলে এর জন্য আমরা এখানে মেমোরিতে রাখতে থাকবো। তাহলে এর জন্য আমি এই যে রিকল এম করেছি, এটা শিফট এম করে দিলাম। তাহলে এখানে মেমোরি কি আছে, তাহলে রিকল এম করলে মেমোরি 0 দেখাচ্ছে, দেখে নিয়েছো। তাহলে আমরা এটা মেমোরিতে একইভাবে ইরেজ করে নিলাম। এর পরের কাজ হচ্ছে তাহলে এক্স ইন্টু ওয়াই, তাহলে 85.76 গুণিতক 140 ইকুয়াল টু, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 12006.4। তাহলে এটা কি করব আমরা, সিম্পলি এখানে শিফট এটা স্টোর এম, তাহলে এটা আমরা চলে গেল মেমোরিতে রেখে দিলাম। এর পরেরগুলো এম প্লাস করে করে গেলেই আমাদের হয়ে যাবে। এরপরে কি 87.3 ইন্টু এখানে 158 ইকুয়াল টু, তাহলে 13793.4, এটা এম প্লাস। এরপরে 76.67 ইন্টু এখানে 136 ইকুয়াল টু, তাহলে 10427.12, এটা এম প্লাস। এরপরে 76.3 ইন্টু 179 ইকুয়াল টু 13657.7, এটা এম প্লাস। 87.86 ইন্টু 243 ইকুয়াল টু, তাহলে 21349.98, এটা এম প্লাস। এরপর 86.77 ইন্টু 241 ইকুয়াল টু 20911.57, এটা এম প্লাস।
এরপরে 91.44 ইন্টু 280 ইকুয়াল টু 2560 3.2, এটা m প্লাস। এরপরে 94.14 ইন্টু 307 ইকুয়াল টু 2890.98, এটা m প্লাস। 94.06 ইন্টু 290 ইকুয়াল টু এখানে 27277.4, এটা m প্লাস। এরপরে 103.1 ইন্টু 305 ইকুয়াল টু এখানে 31445.5, m প্লাস। এরপরে 111.42 ইন্টু 339 ইকুয়াল টু এখানে 3771.38, এটা m প্লাস। এরপরে 121.78 ইন্টু 367 ইকুয়াল টু এখানে 44693.26, এটা m প্লাস। এরপরে 119.78 ইন্টু 370 ইকুয়াল টু এখানে 4431.86, এটা m প্লাস। এরপরে 119.6 ইন্টু 398 ইকুয়াল টু এখানে 47600.8, এটা m প্লাস। এরপরে 128.46 ইন্টু 386 ইকুয়াল টু এখানে 4958.56, এটা m প্লাস। এবারে আমাদের তাহলে সামেশন এক্স ওয়াই ইকুয়াল টু, আমরা একইভাবে এই ভ্যালুটাও পেয়ে যাচ্ছি, তাহলে এটা সিম্পলি রিকল m করলেই আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো লিখে নেব 42934.2.85, তাহলে এই হলে আমাদের সামেশন এক্স ওয়াই আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা ওয়াই সি ইকুয়াল টু এ প্লাস বি এক্সটা নির্ণয় করব। তাহলে এখানে আমাদের কিন্তু এ আর বি এর ভ্যালু জানা নেই, তাহলে এটা আমাকে নির্ণয় করতে গেলে এখানে সিম্পলি আমাদের এখানে দুটো সমীকরণ এখানে বসিয়ে নিতে হবে। দেখো প্রথমে আমরা এটা লিখব যে আমার এখানে সমীকরণটা কি আছে না ওয়াই সি ইকুয়াল টু এ প্লাস বি এক্স। তাহলে এই যদি হয় এখানে এর আর বি এর ভ্যালু আমার জানা নেই, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করছি না প্রথমে আমরা বি এর ভ্যালুটা নির্ণয় করব। এর ফর্মুলা কি আছে না ফর্মুলা হচ্ছে সামেশন এক্স ওয়াই এখানে মাইনাস এখানে সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এখানে এন, আর এটা ডিভাইডেড বাই এখানে সামেশন এক্স স্কোয়ার এটা মাইনাস এখানে সামেশন এক্স এর হোল স্কোয়ার বাই এন। তাহলে এটা হয়ে গেল। এখানে তাহলে সিম্পলি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে আমাদের সামেশন এক্স ওয়াই আমরা কত পেয়েছি না সামেশন এক্স ওয়াই যদি আমরা দেখি তাহলে এই ভ্যালুটা আমরা পেয়েছি। তাহলে এখানে সিম্পলি আমরা করব কি এখানে একটা লাইন টেনে নেব। তাহলে সামেশন এক্স ওয়াই মানে হচ্ছে এখানে 42934.2.85, এটা মাইনাস এখানে সামেশন এক্স মানে এটা আমরা যদি ব্র্যাকেটে করি তাহলে সামেশন 1484.44, এটা গুণিতক হচ্ছে আমাদের এখানে ওয়াই হচ্ছে সামেশন 4139, এটা ডিভাইডেড বাই এন মানে হচ্ছে এখানে টোটাল নাম্বার হচ্ছে আমাদের কতগুলো দেওয়া আছে বছর না 15, তাহলে এটা আমরা 15 লিখে দিলাম। আর এখানে ডিভাইডেড বাই এর পরে এখানে কি আছে সামেশন এক্স স্কোয়ার হচ্ছে এখানে কত পেয়েছি আমরা সামেশন এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 151023.06,
এটা মাইনাস, এবারে সামেশন এক্স এর হোল স্কোয়ার, সামেশন এক্স হচ্ছে কত না এখানে 1484.44, এটার হোল স্কোয়ার বাই এখানে এন মানে হচ্ছে 15। তাহলে এই ভ্যালুগুলো প্রত্যেকটা আমরা এবার বসিয়ে নিয়েছি, বসিয়ে নেওয়ার পর আমরা সিম্পলি ক্যালকুলেশন করে নেব। তাহলে এর জন্য আমরা কি করছি, এরপরে আমরা এই জায়গাটায় চলে যাচ্ছি। তাহলে এখানে আমরা এইভাবে লাইনটা দিয়ে এই ভ্যালুটা আগে লিখে নেব। তাহলে 42932.85, এটা মাইনাস এখানে দেখো 1484.44, এটা গুণিতক 4139 ইকুয়াল টু এই যে ভ্যালুটা পেলাম সেটা ডিভাইডেড বাই কত করব না 15, তাহলে ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু হয়ে গেল। তাহলে এখানে ভ্যালুটা লিখে দেব 409606.47, তাহলে এটা হলো। এবারে এই ভ্যালুটা আমরা পাশে করে নেব। দেখো এইটা যেহেতু অলরেডি এত বড় সংখ্যা আমার এখানে লেখাই আছে ক্যালকুলেটারে, তাহলে এটা করব কি সিম্পলি, তাহলে এখানে 429,342.85 মাইনাস অ্যান্সার ইকুয়াল টু, তাহলে এটা মাইনাস করলে কত হচ্ছে না এখানে 19,736.37, তাহলে এটা বসিয়ে নিলাম। কিন্তু এখানে আমার কাজ কিন্তু এখানে বাকি আছে। তাহলে কি বাকি আছে না এই কাজটা আমার এখানে করে নিতে হবে। তাহলে এখানে তার জন্য এইটা করতে হবে। দেখো 1484.44, এটা হোল স্কোয়ার বলেছে, তাহলে স্কোয়ার দিয়ে যে ভ্যালুটা হবে সেইটা ডিভাইডেড বাই 15, তাহলে ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু, তাহলে আমরা এই অংশে লিখে নেব। তাহলে এদিকে তো এই ভ্যালুটাই লিখে নিতে হবে 151023, তাহলে 23.06 এই ভ্যালুটাই লিখে নেব। আর এইটার কাজটা আমরা করছি, তাহলে এবারে এইটার কাজ যেটা করলাম এইটা এখানে বসিয়ে নেব। তাহলে 146904.14, তাহলে এটা আমার অলরেডি বেরিয়ে আছে, আর এটা আমরা এখানে বসিয়ে নিলেই হয়ে যাবে আগেরটার মতো 151023.06 মাইনাস অ্যান্সার ইকুয়াল টু, তাহলে এটাও এখানে আমরা বসিয়ে নেব 4118.91। তাহলে সিম্পলি আমরা এই দুটো ভ্যালুকে এবারে ভাগ করে দেব। তাহলে এখানে 19,736.37, এটা ডিভাইডেড বাই এখানে আমার অ্যান্সার দেওয়াই আছে, মানে এই ভ্যালুটা আমার লেখাই আছে, তাহলে ইকুয়াল টু দিয়ে দিলাম। তাহলে এখানে বেরিয়ে গেল 4, তাহলে এখানে কি বেরোলো 4.79, তাহলে এটা আমার এখানে বি এর ভ্যালু পেয়ে গেলাম। একইভাবে আমাকে এ এর ভ্যালুটাও এইভাবে নির্ণয় করে নিতে হবে। তাহলে এ এর ভ্যালুর জন্য ফর্মুলা কি আছে না আমরা এই জায়গাটাতে করে নেব। তাহলে এ ইকুয়াল টু, তাহলে এখানে ওয়াই বার মাইনাস বি এক্স বার। এবারে দেখো এখানে ওয়াই বার আর এক্স বার এই দুটোকে নির্ণয় করতে হবে। সিম্পলি আমরা এখানে এই জায়গাটা লিখে দেব। তাহলে এখানে এক্স বার ইকুয়াল টু, তাহলে এটা কি আমার এখানে টোটাল যে 15টা ঘরের যোগফল পেয়েছি আমরা এটা, তাহলে 1484.44, এটা ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু, তাহলে এখানে 98.96। একইভাবে আমার ওয়াই বার কত বার করে নেব। দেখো এখানে 4139 ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু, তাহলে এখানে হয়ে যাচ্ছে 275.93। তাহলে দুটোর আমরা এখানে মিন বার করে নিলাম। নেওয়ার পর এখানে সিম্পলি আমরা এই দুটো ভ্যালুকে বসিয়ে দেব। তাহলে ইকুয়াল টু আমরা কি করব না এখানে ওয়াই বার আমার বেরোলো কত 275.93 মাইনাস এখানে বি এর ভ্যালু আমরা কত পেলাম 4.79, তাহলে 4.79 গুণিতক এখানে এক্স বার মানে হচ্ছে 98.96, তাহলে এখানে আমরা লিখে দেব তাহলে 4.79
279 into 98.96 ইকুয়াল টু, তাহলে সিম্পলি আমরা করব কি 275.93 মাইনাস, তাহলে এখানে 474.01, তাহলে এটা কি করব, তাহলে এটা হচ্ছে 275.93 টা মাইনাস অ্যান্সার ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু আমার কত বেরোচ্ছে, -198.08। তাহলে এইভাবে আমরা এ আর বি এই দুটোর ভ্যালু পেয়ে গেলাম। এই দুটোর ভ্যালু পাওয়া হয়ে যাওয়ার পর এখানে আমাদেরকে যে এখানে ক্যালকুলেশন করতে দিয়েছিল, এখানে দুটোর ক্ষেত্রে বার করতে বলা হয়েছিল। তাহলে সিম্পলি আমরা এই দুটো 80 আর 120 এই দুটোর ক্ষেত্রে বার করব, প্লাস আমরা এখানে যেহেতু এই ঘরটা করা হয়েছে তাহলে এখানে সবগুলোর ক্ষেত্রেই আমরা বার করে নেব। তাহলে এখানে y ইকুয়াল টু a প্লাস bx, তাহলে আমরা এই জায়গাটাতেই লিখে নেব। এখানে এর ভ্যালু পেয়েছি কত না, এর ভ্যালু হচ্ছে -198, তাহলে এখানে লিখতে পারি -198.08 প্লাস বি এর ভ্যালু হচ্ছে কত পেয়েছি 4.79, তাহলে 4.79 এবার এর সঙ্গে এক্স। চলো তাহলে 4.79 এটা একটা ছোট ভ্যালু আছে, এটা আমরা না রেখে আমরা এর ভ্যালুটাকে রেখে দিচ্ছি। এর ভ্যালু কত আছে না, এখানে আমরা পাচ্ছি এখানে -1998.08, তাহলে এটা ইকুয়াল টু করে এবারে শিপ রিকল মানে স্টোর এম, তাহলে এটা আমরা মেমোরিতে রেখে দিলাম। এবারে কি করব, এবারে 4.79, তাহলে 4.79 ইন্টু আমার এক্স আছে, এক্স মানে হচ্ছে এখানে 85.76, তাহলে ইকুয়াল টু এই যে ভ্যালুটা এটা প্লাস এখানে আমাদের, তাহলে এটা প্লাস এখানে আমরা রিকল এম, তাহলে মেমোরি থেকে এনে নিলাম, তাহলে ইকুয়াল টু, তাহলে 212.71, তাহলে এখানে আমরা লিখব 212.71। একইভাবে পরেরটা করব, তাহলে এখানে কি আছে, তাহলে 4.79 ইন্টু 87.3 ইকুয়াল টু এটা প্লাস রিকল এম ইকুয়াল টু, তাহলে 220.08। আবার পরেরটা, তাহলে এখানে 4.79 এটা ইন্টু 76.67 ইকুয়াল টু এটা প্লাস রিকল এম ইকুয়াল টু, তাহলে 169.16। এরপরে পরেরটা 76, তাহলে 4.79 ইন্টু 76.3 ইকুয়াল টু এটা প্লাস রিকল এম ইকুয়াল টু 167.39। তারপরেরটা 4.79 ইন্টু 87.86 ইকুয়াল টু এটা প্লাস রিকল এম, এখানে 222.76। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা করে নেব।
তাহলে এইভাবে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ওআইসি নির্ণয় করে নিলাম। এই ওআইসি নির্ণয় হয়ে যাওয়ার পর এখানে আমাদের ওই দুটো ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করে রাখবো। দেখো আমি এটা অন্য আরেকটা পাতায় করে রাখছি, এখানে এই পাতাতে করতে পারলে ভালো হতো। ধরো আমরা 80-র ক্ষেত্রে এটা করে নিচ্ছি, এই জায়গাটাতেই আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটু বিষয়টাকে আমি হাইলাইট করে দিলেই দাঁড়িয়ে যাবে। তাহলে এখানে দুটো জিনিস আমাদের চেয়েছে, তোমাদের এখানে ক্যালকুলেশন সবই আছে, শুধু আমি এই জায়গাটা বিষয়টাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই দুটোর জন্য, তো 80-র জন্য কত হবে আর এটার জন্য কত হবে। তাহলে এই দুটো ক্ষেত্রে আমি আলাদা করে আর কোথাও লিখছি না, এই পাতাতেই আমার সব রয়েছে। তাহলে আমার এখানে দুটো বিষয় চাওয়া হয়েছে, 80-র জন্য কত, তাহলে এখানে এরিয়া দিয়ে দিয়েছে 80 আর 120, অর্থাৎ এক্স ভ্যালু দেওয়া আছে। তাহলে 80 আর 120, তাহলে এটা আমরা লিখবো 80-র জন্য এখানে ওয়াইসির ভ্যালু কত পাচ্ছি আর 120-র জন্য ওয়াইসির ভ্যালু কত পাচ্ছি। তাহলে এর জন্য আমরা সিম্পলি কি করব না, এখানে দেখো এই যে 4.79, এটা যেমন করছিলাম 4.79, তাহলে এখানেও হবে 4.79, এটা ইনটু যেটা আমার এখানে এক্স এর ভ্যালুটা লিখছিলাম এইগুলো, তাহলে তার জায়গায় আমরা সিম্পলি করব কি না, এখানে আমাদের 80 লিখবো। তাহলে এখানে 80 লিখলাম, ইকুয়াল টু এটা প্লাস প্লাস আমাদের রিকল এম ইকুয়াল টু, তাহলে এটা হয়ে গেল 185.12। একইভাবে পরেরটার ক্ষেত্রে আমরা 120 হয়ে যাবে। তাহলে সিম্পলি এটা করব কি 4.79 ইন্টু 120 ইকুয়াল টু এটা প্লাস রিকল এম ইকুয়াল টু, তাহলে এখানে 376.72। তাহলে এই দুটো ভ্যালু আমরা ক্যালকুলেশন করে একইভাবে রেখে দিলাম। তাহলে টোটাল আমাদের যাবতীয় যা ক্যালকুলেশন পার্ট হয়ে গেলে এটাকে আমরা সিম্পলি একটা হেডিং করে দেব, এখানে ক্যালকুলেশন টেবিল বা টেবিল ফর সিম্পল লাইন রিগ্রেশন অ্যানালিসিস, তাহলে এই হেডিংটা আমরা করে দেব। আর যদি মনে করো এটা চারিদিকে একটা বর্ডার দেওয়ার দরকার, তাহলে বর্ডার দিয়ে দিতে পারো। চলো আমি একটা বর্ডার দিয়ে দেব, দেখতে বিষয়টা ভালো লাগবে। তাহলে এখানে আমরা এর চারধারে সুন্দর করে একটা বর্ডার দিয়ে দিলাম। এখানে লেখাগুলো দেখে নেবে, কোথাও লেখা যেন চাপা না পড়ে যায়, লেখাগুলো বাঁচিয়ে করবে। তাহলে এই হয়ে গেল। তাহলে এটা হয়ে গেলে এরপরে আমরা ড্রয়িং পার্টে চলে যাব। এর জন্য আমরা একটা গ্রাফ পেপার নিয়ে নেব। তাহলে এখানে আমরা একটা মিলিমিটার গ্রাফ পেপার নিয়ে নিয়েছি। এই মিলিমিটার গ্রাফ পেপারে আমাদেরকে এক্স অক্ষ বরাবর আমরা এখানে এরিয়াটা দেখাবো আর ওয়াই অক্ষ বরাবর প্রোডাকশনটাকে দেখাবো। এবারে এখানে আমাদের হাইয়েস্ট ভ্যালু কত আছে সেটা দেখে নিতে হবে। দেখো এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 128 আর এখানের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 386। ধরো এখানে 400 যদি ধরি, তাহলে ম্যাক্সিমাম 400 আর এদিকে 120 মানে 130 ধরতে পারি। তাহলে এই জায়গায় আমি যদি 1 সেমি সমান এখানে আমি 10 করে দেখাই এদিকে এরিয়াকে, তাহলে হচ্ছে এখানে আমাদের তাহলে 13টা লাগছে, 13টা। আর এদিকে যদি আমরা এখানে এখানে 20 করে দেখাই, তাহলে 20 ইন্টু 10 হলে 200, তাহলে এখানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 40 করে যদি দেখাই, তাহলে 400 হচ্ছে 10 সেন্টিমিটারে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমরা মোটামুটি এখানে 40 বা 35 এইরকম রেঞ্জে রাখতে পারি। তবে 40 করে রাখলে আমাদের সুবিধা হচ্ছে কি না, আমি ফিগারটা টোটাল ফিগারে পাবো। তাহলে এটা আমরা 40 করে রাখবো। আর যদি মনে করো না আমি 50 করে করতে চাইছি, তাহলে সেটাও করতে পারো। আর এদিকে একইভাবে আমরা এটা যেটা 10 করে ধরছি, তাহলে এটাকেও যদি মনে করো একটু কম করে মানে স্কেলটা বাড়িয়ে কম করে নিতে চাইছো, সেটাও করে নিতে পারো। এটা সম্পূর্ণভাবেই তোমাদের উপর পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে। আমি 10 করেই রাখছি এটা কাজের সুবিধার জন্য। তাহলে এখানে আমরা প্রথমে 13 সেন্টিমিটার নিচে আমাদের এক্স অক্ষ বরাবর টেনে নেব।
তাহলে এটা আমাদের 13 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখানে এই যে 13 আছে, তাহলে আমি এখান থেকে 13 সেন্টিমিটার যতদূর আছে নিয়ে নিলাম। এটা হলো। এটা হয়ে যাওয়ার পর এখানে আমাদের প্রত্যেকটা এরিয়ার ভ্যালুগুলোকে এখানে লিখে দিতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে একটু করে বাড়িয়ে দেব আমরা। এখানে আমার 0 থেকে স্টার্টিং হচ্ছে, তাহলে এখানে আমরা 0 লিখব। তারপরে আমি 10 করে ধরেছি, তাহলে 10, 20, 30, 40, 50, 60, 100, 110, 120, 130। তাহলে এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এখানে আমি কি দেখাচ্ছি, এরিয়া। তাহলে এখানে লিখে দেব এরিয়া, লিখলাম। এবারে এর এককটা এখানে আমি নিচে লিখে দেব ইন, এখানে লাখ, লাখ হেক্টরস দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা সিম্পলি করব কি না, এদিকে আমাদের যেদিকে বাড়ছে তীর চিহ্নটা দিয়ে দেব, ঠিক মিডিল বরাবর একটা লাইন টেনে দেব। তাহলে এটা দিয়ে দিলাম। এটা হয়ে যাওয়ার পর এদিকে আমাদের ওয়াই অক্ষের কাজটা আমরা ধরে নেব। তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর আমরা যদি 40 দেখাই, তাহলে এখানে 400 হলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। তাহলে 10 সেন্টিমিটার নিলে আমরা কাজটা করতে পারছি। তবুও আমরা আরেকটু বেশি রাখবো, 11 সেন্টিমিটার। এবারে এইগুলোর ক্ষেত্রেও আমরা একইভাবে একটু করে বাড়িয়ে রাখবো 0.1 করে। এটা বাড়িয়ে নেওয়ার পর আমরা সিম্পলি করব কি, এখানে ভ্যালুগুলো বসিয়ে দেব। তাহলে এখানে 40 করে বাড়ছে, তাহলে 40, 80, 120, 120 আর 40 হলে 160, 200, 240, 280, 320, 360, 400, 440। এবারে এই বিষয়টা আমরা কি দেখালাম, ওয়াই অক্ষ বরাবর আমাদের প্রোডাকশন দেখিয়েছিলাম। তাহলে এখানে লিখে দেব প্রোডাকশন বলে কথাটা। এখানে প্রোডাকশন কি দেখানো হচ্ছে, ইন লাখ বেল। তাহলে এটা আমরা এখানে দিয়ে দিলাম। এটা আরেকটু মিডিল করে লিখে দেবে। এটা হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি এদিকেও তীর চিহ্ন দিয়ে দেব। এদিকেও যেদিকে বাড়ছে সেই অনুযায়ী আমরা তীর চিহ্নটা দেব। এক্সট্রা পার্ট দেব না আমরা, এটা টানা হলে এটাকে মুছে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাকে বক্সটাকে কমপ্লিট করে নেব আমরা। তাহলে এখানে টোটাল বক্সটা যতটা আছে আমরা সেটাকে কমপ্লিট করে নেব। তাহলে আমাদের খাঁচা বা স্ট্রাকচারটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে প্রত্যেকটা ভ্যালু বসাবো, বসিয়ে সেই অনুযায়ী বিন্দুগুলোকে তুলতে থাকবো। এটাই আমাদের স্ক্যাটার ডায়াগ্রামের কাজ। তাহলে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে কোথায় কতটা ভ্যালু আছে সেই অনুযায়ী আমার এক্স অক্ষ বরাবর যাওয়ার পর ওয়াই অক্ষ বরাবর উঠবে।
তাহলে এর জন্য আমি পাশে একটা ক্যালকুলেটর নিয়ে নেব, কারণ এখানে আমাদের তো সেন্টিমিটারে মেপে রাখা নেই। তাহলে আমাদের এখানে পাশে ক্যালকুলেটর রেখে আমাদের কাজ করতে হবে। কারণ এর জন্য দেখো আলাদা করে আমার ক্যালকুলেটরের প্রয়োজন নেই, কারণ এখানে 1 সেমি সমান 10 ধরা হয়েছে। 10 ধরা মানে এখানে খালি দশমিকটা এক ঘরে এগিয়ে দিলেই হবে। তাহলে এখানে 85.76 আছে, মানে 8.57 হয়ে যাচ্ছে। তাহলে সিম্পলি আমরা 8.57 এ যাব, অর্থাৎ এখানে 85 পয়েন্ট, তাহলে এখানে 80, 85, 80, তার মানে এখানে 8.5 আর একটুখানি গেলে 57। তাহলে এই ভ্যালুটা যাওয়ার পর এবারে আমাদেরকে ঠিক করে নিতে হবে এই প্রত্যেকটা বিন্দুকে আমরা কি কালারে দেখাবো। আমরা কালোতে কাজ করছি, কালোটাই দেখাবো না, আমরা অন্য আরেকটা কালার নিয়ে নেব। তাহলে অন্য কালার হিসাবে আমি এখানে ধরো একটা স্কাই কালার নিয়ে নিলাম। এবারে এই বরাবর আমার কতটা হবে, এখানে 140 আছে। তাহলে এখানে 140 মানে কি করবো আমরা, 140 ক্যালকুলেটর পাশে রেখে ডিভাইডেড বাই, আমার এখানে 1 সেমি সমান কত স্কেল ধরা হয়েছে, 40 ধরা হয়েছে। তাহলে ডিভাইডেড বাই 40, তাহলে 3.5 উঠবে। তাহলে যেই বরাবর আমরা বিন্দুটা পেয়েছিলাম এখানে, তাহলে সেই অংশ বরাবর এখানে 1, 2, 3, 3 পয়েন্ট, এখানে এটা 3 আর 4 এর মাঝামাঝি এই 3.5, এখানে 3.1, 2, 3, 4, 5। তাহলে এই জায়গাটা আমাদের বিন্দুটা হয়ে গেল। এইভাবে আমাদের টোটাল এখানে 15টা ঘরের জন্য 15টা বিন্দু আমরা পাবো। তো চলো আগে বিন্দুগুলো তুলে নিই। তাহলে এখানে একইভাবে পরেরটা 8.73, তাহলে 8.73, তাহলে 8.56, এখানে 7.3, তাহলে এই অংশ বরাবর আমরা এটা তুলে নেব। তাহলে এখানে কতটা উঠবে, এখানে ওয়াই অক্ষ বরাবর 158 আছে, তাহলে 158 এটা ডিভাইডেড বাই 40, তাহলে এখানে হয়ে গেল 3.95। তাহলে এই অংশ বরাবর আমরা 3.95 তুলে দেব। তাহলে এখানে 1, 2, 3, এখানে 1, 2, 3, 3 পয়েন্ট, এখানে 9 আর একটু হাফ গেলে 95। তাহলে এটা হয়ে গেল আমাদের দ্বিতীয়টা। এটা এই পেনটা একটু স্প্রেড করছে, সেই জন্য এই পেনটাকে আমি এখানে ইউজ করব না, কারণ অনেকটাই স্প্রেড করে যাচ্ছে। এখানে গ্রাফ পেপারের কাগজটা অতটা ভালো নয়, সেই জন্য আমরা এটাকেই কালো পেন দিয়েই করে দিচ্ছি। ঠিক আছে, এর পরেরটা দেখো, এখানে পরেরটা আমরা একইভাবে দেখে নেব। তাহলে 7.66, তাহলে এখানে 7 পয়েন্ট, এখানে 5, এই 6 আর এখানে আর একটু গেলাম, তাহলে 7.66। এখান থেকে আমাদের যাবে 136, তাহলে 136 ডিভাইডেড বাই 40, 3.4। তাহলে এই অংশ বরাবর আমরা তুলব এখানে 1, 2, 3, 3.4, তাহলে এটা পর্যন্ত আমরা তুলে নিলাম। তাহলে এই হলো 3 নম্বর বিন্দু পেয়ে গেলাম। এরপরে 4 নম্বর, এটাও 7.63 আছে, তাহলে ওর থেকে সামান্য একটু এগিয়ে হবে। এগিয়ে হওয়ার পর ওটার জন্য আমার কত আছে, 179 ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু 4.47। তাহলে এর জন্য হচ্ছে আমাদের এখানে 1, 2, 3, 4, 4.5, 4.47, 5 এর একটু আগে হয়ে যাচ্ছে। তাহলে এই হয়ে গেল। তাহলে আমরা 4টে বিন্দু পেয়ে গেলাম। এরপরে 5 নম্বর 8.78, তাহলে 8.5678, 8.78 মানে 8.8 এর একটু আগে। তাহলে এই অংশ বরাবর আমরা কত নেব, এখানে 243, এটা ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু 6.07। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6.07। তাহলে এই বরাবর পেয়ে গেলাম। এর পরেরটা একইভাবে 86 আছে, তাহলে 8.67, তাহলে 8.5, এই 6, 7 এই জায়গা বরাবর উঠবে। তাহলে 8.67 থেকে আমাদের কতটা উঠবে, 241, তার মানে 6.05 এর মতো। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে
1 2 3 4 5 6.05। তাহলে এই হলো। একইভাবে পরেরটা দেখো 91.44, তাহলে 9.14, তাহলে 9.14, তাহলে এরকম একটা জায়গা। এবারে এর সঙ্গে ভ্যালু কি আছে 280, তাহলে 7 4 7 28, তাহলে আমাদের 280 যদি থাকে তাহলে এখানে 7, তাহলে এই বরাবর আমরা 7 তুলব। 1 2 3 4 5 6 7, তাহলে এই হলো। একইভাবে পরেরটাও একই লোকেশন আছে এখানে। এরপরে 9.41 আছে, তাহলে 9 এখানে দেখো 1 2 3 4 আর একটুখানি 41, তাহলে 9.41 এর জন্য আছে 307, তাহলে 307 এটা ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু, তাহলে 7.67, তাহলে এটার জন্য হচ্ছে 7 পয়েন্ট, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 পয়েন্ট, এখানে 6 7, এটা 5, এই 6 আর একটুখানি গেল, এটা হয়ে গেল। এর পরেরটাও 94 আছে, তাহলে এটাও একই জায়গায়, তবে এখানে 290, তাহলে 290 এটা ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু, তাহলে 7.25, এখানে 7.12 আর এই গেলাম 25। এর পরেরটা দেখো, এর পরেরটা আছে এখানে 1 মানে 12.17, এখানে 12.17, তাহলে এই বরাবর 367, 367 এটা ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু 9.17, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, 9 পয়েন্ট হয়েছে আমাদের কত না 17, 9 9.1 আর এই গেল, তাহলে 9.17 হয়ে গেল। এর পরের ভ্যালুগুলো দেখো, এখানে এরপরে 119, তার মানে 11.9, 11.9 মানে এই জায়গাটা, তাহলে এখানে হচ্ছে কত 370, তাহলে এখানে 370 এটা ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু 9.25, এই অংশ বরাবর আমরা এখানে 9.12 আর এই গেলাম 25, তাহলে 9.25 হয়ে গেল। এর পরেরটা ওই একই লাইন বরাবর, এখানে 398 এটা ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু 9.95, তাহলে এই অংশ বরাবর 9.95 মানে এখানে চলে যাচ্ছে, তাহলে এই হলো। এরপরে একদম শেষেরটা দেখতে পাচ্ছ 12.84, তাহলে 12.84 মানে 5 6 7 8, এই 84, তাহলে এই অংশ বরাবর 386 এটা ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু 9.65, তাহলে এই অংশ বরাবর আমাদের 9.65, তাহলে এখানে 9 9.56 আর এই গেল 65,
তাহলে এই হলে আমাদের প্রত্যেকটা আমাদের এক্স আর ওয়াই ভ্যালুর জন্য যে বিন্দুগুলো কোয়েনসাইড পয়েন্টগুলো আমরা তুলে নিয়েছি। এখানে টোটাল এইভাবে আমরা 15টা বিন্দুকে তুলে নিয়েছি। এবার এই 15টা বিন্দু তুলে নেওয়া হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখানে ওয়াইসির লাইনটা টানতে হবে। এবার এই ওয়াইসির লাইনটা টানার জন্য আমরা এই দুটো ভ্যালু সিম্পলি আমরা করব। তাহলে এখানে 80-র জন্য কত হয়েছে না, দেখো 80-র জন্য আমাদের এখানে বেরিয়েছে হচ্ছে 185.212। তাহলে এখানে 80 হচ্ছে কোথায় না, 80 হচ্ছে এই জায়গাটা, 80-র জন্য 185। তাহলে সিম্পলি এখানে 40 করে ভাগ হয়েছে, তাহলে 185.12 এটা ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু তাহলে 4.62। তাহলে এখানে 80-র জন্য আমরা উঠবে, তাহলে এখানে অন্য একটা কালার দিয়ে যদি আমরা করি তাহলে এখানে 80-র জন্য কত উঠবে না 4.62। তাহলে এখান থেকে আমরা দেখো এখানে 1 2 3 4 4.5, এখানে 6 আর একটুখানি গেলাম, তাহলে এটা আমরা একটা বিন্দু পেলাম। এটাকে আমি আলাদা করে একটা মার্কিং করলাম। আর কোথায় পাচ্ছি না এখানে 120-র জন্য, তাহলে এখানে 120 আছে দেখতে পাচ্ছ, এর জন্য 3 এখানে 376.72 এটা ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু তাহলে এখানে 9.41। তাহলে এর জন্য আমরা পেয়ে যাচ্ছি কত 9 এখানে 9.41। তাহলে এই দুটো বিন্দু আমরা পেয়ে গেলাম। এবারে এই দুটো বিন্দুকে আমরা যদি যোগ করে দিই তাহলে হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন লাইনটা আমরা ড্র করে ফেললাম। তাহলে এটাকে আমরা সিম্পলি এই দুটোকে যোগ করে তাহলে এই বরাবর আমরা এখানে টেনে দেব। তাহলে এই হলে আমাদের রিগ্রেশন লাইন হয়ে গেল। তাহলে এটা হয়ে যাওয়ার পর সিম্পলি আমাদের এরপরে বর্ডার দিতে হবে। এখানে এইটাকে যদি এই অংশটায় লিখে দাও ভালো, আর যদি মনে হয় যে এই জায়গাটা আমার ঘিঞ্জি হয়ে যাবে তাহলে আমি সাইডে লিখে দিতে পারি এখানে একটা ইন্ডেক্স করে। তাহলে এই বরাবর আমি একটা ইন্ডেক্স করে দেব। তাহলে এর জন্য আমার এই জায়গাটা একটা বক্স করব। তাহলে এখানে আমরা এই জায়গায় এইভাবে আমরা ধরো লাইনটা টেনে দিলাম। তাহলে এটা আমাদের নীল কালারে করেছি, সেই জন্য এটা এটা আমাদের কি করতে বলেছিল এখানে দেখো এখানে এখানে বলেছিল লাইন অফ বেস্ট ফিট, এখানে ড্র লাইন অফ বেস্ট ফিট। তাহলে এটা আমরা লিখে দেব, এটা লাইন অফ বা লিনিয়ার রিগ্রেশন লাইন, যেটা যা দেবে। এটার জন্য আমার কি আছে না ওয়াই সি ইকুয়াল টু এ প্লাস বি এক্স। তাহলে এই ফর্মুলার উপর এটা তোমরা যদি মনে করো এখানেও দিয়ে দিতে পারো ওয়াই সি ইকুয়াল টু এ প্লাস বি এক্স। তাহলে এই বিষয়টা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এখানে এটা সব দিক থেকে বর্ডার দিয়ে দেব। এটা ইন্ডেক্স বলে লিখে দেব। এটা হয়ে যাওয়ার পর এবার সব দিকে আমি বর্ডার দেব। তাহলে এই বর্ডার দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমরা যে কাজটা করলাম তাহলে তার হেডিং করে দেব। এখানে স্ক্যাটার ডায়াগ্রাম অ্যান্ড বেস্ট ফিট লাইন, এটাই আমরা হেডিং করে দিচ্ছি এই অংশে। তাহলে আমরা এখানে লিখব স্ক্যাটার ডায়াগ্রাম
and best fit line. এটাকে দুটো লাইনেও তোমরা করতে পারো। এই জায়গাটা একটুখানি হয়ে গেছে, এটা ডায়াগ্রাম। এখানে শোয়িং কি করছে, এখানে আমরা সরু পেন দিয়ে লিখছি, কারণ এটাকেও পারলে সরু পেন দিয়ে লিখবে। এখানে শোয়িং the relationship between area and production of cotton. তাহলে এই আমাদের সাব হেডিং হয়ে গেল। এই হলে আমাদের ড্রয়িং পার্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আমরা ইন্টারপ্রিটেশন কিভাবে লিখতে হয় সেটা দেখে নেব। দেখো, আমি তোমাদের সামনে একটা ছবি তুলে ধরেছি। এই যে আমাদের ডেটা দিয়েছিল, সেই ডেটার উপর বেস করে এই ছবিটা আমরা তৈরি করেছি। তাহলে এর ভিত্তিতে আমাদের ইন্টারপ্রিটেশনটা আমরা কি লিখবো। তাহলে দেখো, এখানে প্রথমে আমাদের ইন্ট্রোডাক্টিভ পার্টে আমরা যে বিষয়ের উপর তথ্যটা দেওয়া হয়েছে সেই বিষয়টা বলে নেব। তাহলে এখানে আমরা যে সিম্পল রিগ্রেশন অ্যানালিসিস যে করছি, তাহলে সেক্ষেত্রে আমাদের দেওয়া হয়েছে ভারতের একটা নির্দিষ্ট এরিয়া ভিত্তিতে। এখানে বিভিন্ন বছরের বিগত 15টা আমরা সাল দেখতে পাচ্ছি। এখানে 2001 থেকে 2014-15 সালের আমাদের এরিয়া ভিত্তিক যে তুলা উৎপাদন হয়েছে বা কার্পাস উৎপাদন হয়েছে তার পরিমাণটাকে দেখানো হয়েছে। তাহলে এই দুটোর উপর বেস করে আমরা কাজটা করেছি। এখানে দেখতে পাচ্ছ এক্স অক্ষ বরাবর আমাদের এরিয়াটাকে দেখানো হয়েছে, যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, এবং তার উপর বেস করে ওয়াই অক্ষ বরাবর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তুলা বা কার্পাস উৎপাদন দেখানো হয়েছে। এবারে দেখো, এই দুটোর মধ্যে যদি আমরা সম্পর্ক দেখি, তাহলে ওয়াইসি রিলেশনশিপটা যদি আমরা দেখতে যাই, এখানে দেখো, এখানে জমির পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোডাকশনটাও বাড়তে শুরু করেছে। অর্থাৎ যত জমির পরিমাণ বেড়েছে তত প্রোডাকশন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখানে আমরা একটা পজিটিভ রিলেশনশিপ খুঁজে পাচ্ছি। তাহলে এইভাবে একটা ইন্টারপ্রিটেশন লিখে ফেলতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বাইভ্যারিয়েট লিনিয়ার রিগ্রেশন কিভাবে তোমরা ক্যালকুলেশন করে ড্রয়িং করবে তা দেখিয়ে দিলাম। একইভাবে স্ক্যাটার ডায়াগ্রাম বা আমাদের রিগ্রেশন লাইন কিভাবে ড্রয়িং করতে হয় তা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।